সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ জেড ফোকাসে। আমি আছি আপনাদের সঙ্গে আমিরুল ইসলাম কাগজি। আজকে আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকে আমরা প্রতিদিন যেভাবে সংবাদ নিয়ে আলোচনা করি, আজকেও বেশ কয়েকটি সংবাদ আমাদের চোখে পড়েছে। এর একটি হচ্ছে যে হলে রাজনীতি নিষিদ্ধ করা হলো, বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আর একটি খবর আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বিএনপি এখন নির্বাচনকে সামনে রেখে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন, এটাও একটা বিষয় আছে। আর একটি যে আওয়ামী লীগ এখন কলকাতায় নতুন করে যে অফিস খুলে তারা রাজনীতি শুরু করছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে নির্বাচন সামনে রেখে ছাত্র দলের যে কমিটি দেওয়া হয়েছিল 18টি হলে, গতকাল রাতেই সেই কমিটিগুলো বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। এ ব্যাপারে আপনার মতামতটা কি বলেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এটা অত্যন্ত দুঃখজনক একটা অধ্যায় ভিসি আবার নতুন করে রচনা করলেন। এটা যেটা গত বছর আপনার 5ই আগস্টের সময় যে ঘটনাটা ঘটেছিল তখন নিষিদ্ধ করা ছিল, সেই নিষিদ্ধের মধ্যে আপনার আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যায় না। এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো আন্দোলনের সূতিকাগার, এখান থেকেই আপনার 52, 69, 66, আপনার 71, 90, 24 সবগুলো কিন্তু এখান থেকেই আপনার উদ্ভাবন হয়েছে, সৃষ্টি হয়েছে এবং কন্টিনিউয়াসলি আন্দোলন করেছে। এবং একটা সময় সরকারের পতন হয়েছে, একটা দেশের পতন করে আরেকটা দেশের সৃষ্টি হয়েছে। এই জিনিসগুলো প্রত্যেকটারই পেছনের নেপথ্যের নায়ক ছিল ছাত্ররা। এবং তখন কিন্তু রাজনৈতিক দল ছিল না, এটা কিন্তু না। রাজনৈতিক দলের প্রেক্ষাপটেই, রাজনৈতিক দলের হয়েই বিভিন্ন রাজনৈতিক দল একসাথে আপনার আন্দোলন করেছে, যুগপৎ আন্দোলন। সেই জায়গায় যদি এই সময়টা এসে 2024 সালে আপনার মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দেওয়া হয়, তাহলে তার কিছু থাকলো না। এটা আপনার কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। এই কারণে বলছি যে আপনি জানেন যে বৈষম্য বিরোধী বা কোটা আন্দোলনের যারা নায়ক ছিল, সম্মুখ ভাগে যারা আন্দোলন করেছিল, তারা কিন্তু ছাত্রলীগ হয়েই, ছাত্রলীগের মধ্যে থেকে বের হয়ে এসে তাদেরকে কে বা কারা ছাত্রলীগে ঢুকিয়েছিল তারা এখন বলে, এখন যেটা শুনি, ছাত্রলীগ হয়েই কাজ করেছিল এবং তারা আন্দোলন করেছিল। আন্দোলন করে তারা একটা জায়গায় গিয়েছিল এবং সেই সময় সবগুলো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তাদেরকে সহযোগিতা করেছিল, নিজেদের নেমপ্লেট খুলে তাদের সঙ্গে আন্দোলন করেছিল এক কাতারে, একসাথে। একটা ফ্যাসিস্টকে এত সহজে একটা দল বা একটা গোষ্ঠী তাকে পালিয়ে যেতে বাধ্য করতে পারে না। এটা দলমত নির্বিশেষে প্রত্যেকেই ছিল। আজকে তারা এককভাবে এই বিজয়ের সুফলটা ভোগ করতে যাচ্ছে। যেভাবে স্বাধীনতার পরে আপনার একটা দল এককভাবে আপনার এই যে প্রেরণা বিক্রি করে খেত, আপনার এই যে স্বাধীনতার মুক্তিযোদ্ধাকে বিক্রি করে খেত, যেভাবে আজকে তারাও ঠিক এই 24-এ মুক্তিযোদ্ধাদের বিক্রি করে খাওয়ার জন্য, তারা কিন্তু মুক্তিযোদ্ধা যারা ছিল সমস্ত বাংলাদেশ, তারা কিন্তু ফিরে গেছে তাদের যার যার বাড়িতে। তারা কিন্তু এখন নাই, যার যার ইউনিভার্সিটি, কলেজে, আপনার স্কুলে। আর যারা আছে তারা কিন্তু একটা সিরিয়াস স্বার্থন্বেষী গোষ্ঠী। তারা যে কতটা স্বার্থন্বেষী গোষ্ঠী এটা তাদের কর্মকাণ্ডগুলি প্রমাণ করে দেয়। আপনি দেখেন, তারা রাজনীতি করতে পারবে, তারা ওইখানে দিনে 7 বার মিছিল করতে পারবে, তারা রাতভর ক্যাম্পাস কাঁপাতে পারবে, অন্যরা রাজনীতি করতে পারবে না। আপনি দেখেন যে এইখানে কতটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র এই গত 24 তারিখ, 24-এর আপনার জুলাই আগস্টে হয়েছিল 36 দিন বলা হয় সেটাকে পরবর্তীতে তারা স্বীকারও করেছে, নিয়ে আলোচনা হয়েছে মেটিকুলাস পদ্ধতিতে।
হয়েছে, কিভাবে কি করেছে, কার ভাবে কাকে বাসায় কোকিলে ডিম দিয়ে গেছে, সেই তা দিয়ে কাক বাচ্চা প্রসব করেছে, সেই বাচ্চা বড় হওয়ার পরে কোকিলের ঘরে ফেরত গিয়েছে, এই জিনিসগুলা এগুলা কিন্তু আমাদের সন্তানরা, এরা তো সাদা পাতার মতো জন্মগ্রহণ করেছে, এদের উপর যে ছাপ দিবেন সেই ছাপটাই পড়ে যাবে পরবর্তী জীবনে। এই যে এখন তাদের মধ্যে মুনাফেকের যে ছাপ পড়ছে, তারা একটা আদর্শে বিশ্বাসী হচ্ছে, আরেকটা আদর্শে মানুষ হচ্ছে, আরেকটা আদর্শে এসে সে অপকর্ম বলি সুকর্ম বলি সেটা করছে। কখনো তাদের দিয়ে ভালো কাজ করানো হচ্ছে, কখনো তাদের দিয়ে অপকর্ম করানো হচ্ছে, এবং অপকর্মের লাইনটা কিন্তু অনেক লম্বা। এবং তারা যে এই যে কাজ করছে, এর মধ্যে একটা জামাতের কথা আমি না বললেই না। জামাত যে কাজগুলো করছে, জামাত কিন্তু এখানে মিছিল, গতকাল রাতের যে মিছিলটা হয়েছে, এই মিছিলের অগ্রভাগে জামাতরাই ছিল। বুয়েটের মিছিল হয়েছে, জামাতরাই করেছে। ইডেন বদরুন্নেসা এই কলেজগুলো জামাত দখল করিয়েছে। ওখানে ছাত্র দলের মেয়েদের যেতে দেওয়া হয় না, কিন্তু ওখানে কিন্তু জামাত বহাল তবিয়তে আছে। ছাত্রী সংস্থার মেয়েরা কিন্তু এগুলো করছে। তো এই যে জামাত এইসব করছে, আবার তারা তাদের কমিটি দিয়েছে নেপথ্যে, সেটা নিয়ে বামের সঙ্গে যে কয়েকজন আছে বৈষম্য বিরোধী, তারা কথা বলছে, কিন্তু ঘটনাক্রমে আবার কিন্তু মিছিলটা জামাতরাই করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তাদেরও কমিটি আছে। হ্যাঁ, তাদেরও কমিটি আছে। তা এখন মনে করেন সবাই কাজ করবে, যে নাম হবে বিএনপি করতে পারবে না, তাহলে এটা কি? এটা কোন ধরনের রাজনীতি এসে পড়লো? আপনি কি মনে করতে চাচ্ছেন যে এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষপাতমূলক কাজ করছে? অবশ্যই পক্ষপাতমূলক করছে। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা ছেলে মারা গেল, তাকে মেরে ফেলা হলো, খুন হলো, সেই ছেলের পক্ষে কিন্তু ভিসি তেমন কিছু করলেন না। আমাদের ছেলের আন্দোলন করলো, আন্দোলন করে তারা গেল, কিন্তু ভিসি কিন্তু তারপরেও কিন্তু হামকি দামকি দেখালেন। অথচ আপনি একই জায়গায় দেখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রেক্ষাপটে যখন ভিসি যখন নিরপেক্ষ থাকার চেষ্টা করলো, সেই ভিসিকে কিন্তু বিভিন্নভাবে নাজেহাল হয়ে তাকে চলে যেতে হলো। খুলনা বিশ্ববিদ্যালয় এটা কুয়েটে। তো এই ঘটনাগুলো এখান থেকে প্রমাণ করে যে জামাত মনা ভিসির সংখ্যা অনেক বেশি, এবং তারা যা ইচ্ছা তাই করছে, এবং ভিসির একটা ছত্রছায়া থাকতে হয়, নইলে শেষ রাতে মধ্যরাতে আন্দোলন করে। আমি বুঝি না বাংলাদেশে এমন কিছু হয়ে যায় নাই। ছাত্রদল একটা কমিটি তো ঘোষণা দিয়েছে, বিএনপি তার আভ্যন্তরীণ কাজে কি করবে কি করবে না এটা তো কারোর কাছে জিজ্ঞেস করার দরকার পড়ে না। বিএনপি একটা ইন্ডিভিজুয়াল দল। বিএনপি এই দেশের সরকারের সঙ্গে বিভিন্ন সময় অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিএনপি এই দেশের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। সেই বিএনপি একটা দল করেছে নিজেদের নিয়ে, নিজেদের ছেলে মেয়ে, সেইখানে তারা উত্তাল বানিয়ে ফেললো মধ্যরাতে নারীদেরকে হল ছেড়ে বের হওয়ার মতো এমন কিছু হয় নাই, এটা দিনেও করা যেত, সেটা করলো, এবং শেষ রাতে প্রক্টর গিয়ে সব স্থগিত করে দিল। তার মানে কথা এরকমই ছিল যে আমি কাশি দিলে তুমি বসে যাবা, ওই স্কাইপির মতো কথা অনেকটা। তো সেই টাইপের কাজগুলা এখন হচ্ছে, অথচ যাদের প্রতিবাদ করা দরকার তারা নিশ্চুপ। তারা তাদের জায়গায় তারা একরকম চোরকে বলছে চুরি করো, সাধুকে বলছে জেগে থাকো। এই ধরনের মুনাফিকি আচরণ রাষ্ট্রের জন্য ভীষণ ভয়াবহতা নিয়ে আসতে পারে। আচ্ছা, ভিসির কথা বলছেন আপনি, আপনাদের এই যে বলছেন যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভিসি দেওয়া হয়েছে, বেশিরভাগ হচ্ছে জামাতের, এই জন্য জামাতের যে সংগঠন তাদের আরো বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আপনারা কি করেছেন? আমরা দেখেন, আমাদের তো লোকজন এমনিই বেশি, আপনি জানেন। বিএনপি একটা বিশাল দল, সেই বিএনপির দলের সাপোর্টার। আমি যদি বলি যে আপনাকেই যদি আমি এক্সাম্পল দিই, যে আপনি যদি বিএনপি মনে হন, আপনার ঘরের সন্তানটা কিন্তু অনেকটা ওরকমই আশা করতে পারি, দুই একজন আলাদা না হতে পারে। তো সেই জায়গায় বিএনপি একটা বড় দল, বিএনপির নেতাকর্মীরাই বেশি থাকবে, বিএনপির ছেলেমেয়েরাই বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সত্যিকার অর্থে ঘটনাচক্রে এটা হয় নাই। বিএনপি যেহেতু এখনো রাষ্ট্রীয়ভাবে না ক্ষমতায় না বিরোধী দলে, বিএনপি ধৈর্যের সাথে মোকাবেলা করছে। ধৈর্যের সাথে বিএনপি বলছে আমাদেরকে এইখানে ঠকানো হচ্ছে, কিন্তু একটা মানে পেছনের যারা কারিগর, যারা মাস্টার মাইন্ড, তাদের টনক নড়ছে না। যারা রাষ্ট্রকে ভালো অবস্থায় দেখতে চান না, রাষ্ট্রের ভালো কিছু হোক তারা চান না, রাষ্ট্রে একটা শক্তিশালী আপনার সরকার গঠিত হোক তারা চান না,
রাষ্ট্রের একটা শক্তিশালী বিরোধী দল গঠিত হোক, সেটাও তারা চান না। তারা রাষ্ট্রের একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চান, লাইক আপনার মিশরের সিসির মতো রাষ্ট্রে পরিণত করতে চান, যেখানে বিদেশিরা প্রভুর মতো আচরণ করবে, আসবে, এই দেশের মানুষ তাদের সঙ্গে প্রভুর মতো আচরণ করবে, আর বিদেশিরা এখানে এসে ভৃত্যের মতো আচরণ করবে। এইরকম একটা দেশ বানানোর জন্য অনির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, যে কারণে হয়তোবা এই ধরনের কাজ হচ্ছে। নইলে যে ছাত্ররা টকবগে রক্ত নিয়ে, যে ছাত্ররা আন্দোলনের কথা বলে, ন্যায়ের কথা বলে, সেই ছাত্রদেরকে এখন বিচ্যুত করা হচ্ছে তাদের জায়গা থেকে, তাদের স্থান থেকে। এটা বেশি দিন চললে সেই দেশের আপনার বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত কোনোটাই ভালো হতে পারে না। আচ্ছা, এখন আমি আরেকটি প্রসঙ্গে আসি। আপনার এই যে নির্বাচনকে সামনে রেখেই বিএনপি কিন্তু এখন সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে, এবং যারা রাজপথে ছিল সেখানে দেখতে পাচ্ছি বাম সংগঠনগুলো আছে এবং অন্যান্য সংগঠন আছে, কিন্তু সেখানে জামাত নেই দেখতে পাচ্ছি। এই বিষয়টা আপনার কি মতামত, আপনি বলেন। দেখেন, জামাতের যে দুই ধরনের নেচার, জামাতও কিন্তু মাঠে ছিল। হ্যাঁ, জামাতের যে দুই ধরনের নেচার, এটা বিএনপি হয়তো বুঝতে পারেন নাই, কিংবা বুঝলেও হয়তো বা বিশ্বাস করতে পারেন নাই। জামাত এই সরকার চেঞ্জ হওয়ার পরে, আওয়ামী লীগ সরকার যখন পালিয়ে গেল, তার পরের দিন থেকে জামাতের একদম সম্পূর্ণরূপে আলাদা ভাবমূর্তি নিয়ে দাঁড়ালো। সে সম্পূর্ণ অতীত ভুলে গেল। সে বলল, অকপটে বলে ফেললো যে একদল একটা জালিম তাড়িয়েছে আরেকটা জালিমকে ক্ষমতায় আনার জন্য। এই যে জামাতের বলার স্টাইলটা, এটা কিন্তু আমাদেরকে অবাক করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। এই জামাতের জন্য বিএনপি 17টা বছর 16টা বছর আন্দোলন করেছে, এবং জামাতের অনেকেই দেশে বিদেশে অনেকেই বলেছে, তোমরা জামাত ছেড়ে আসো, তোমাদেরকে আমরা এই দিব ওই দিব, আমরা একটা সুষ্ঠু নির্বাচন দিব। বিএনপি কিন্তু নিজে থেকে জামাতকে ছাড়ে নাই। যুগপৎ আন্দোলনের কথা বলে বা যেভাবেই হোক, বিএনপি এটা কখনো করে না বা করতে পারে না। তো সেটা জামাত বুঝিয়ে দিল যে বিএনপি এবং জামাত এক না। তারা একসাথে, তাদের প্রয়োজনে তারা আন্দোলন করতে পারে এবং তাদের প্রয়োজনে তারা চোখ পাল্টে দিতে পারে। এখানে বিএনপির কিছুই করার নাই, বিএনপি কিছু করে নাই, এখানে যা করেছে জামাতই করেছে। তাহলে এখানে কি মনে করতে পারেন নাকি, বা বুঝতে পারছেন আপনারা যে জামাত যে নেক্সট ইলেকশন আসছে, সেই ইলেকশন তারা পার্টিসিপেট করবে কি করবে না, এরকম সন্দেহ রয়েছে? অবশ্যই। আপনি জামাত দেখেন, এই 1 বছরে জামাত 100 রকম কথা চেঞ্জ করেছে। খোদ জামাতের আমির এই যে কথাগুলো চেঞ্জ করেছে। এটা সাধারণ জামাত হলে আমরা একরকম ধরতাম, কিন্তু যখন আপনার দলের চিফ যখন এই ধরনের কথা বলে, একবার বলে যে আমরা বিচার এবং সংস্কারের আগে নির্বাচনে যাব না, তারপরে বলে যে না, নির্বাচনে আমরা যেতে পারি, দুইটা চললে একসাথে নির্বাচনে যাওয়া যায়, তারপরে আবার বলে যে না, আমরা আপনার বিচারের আগে যাব না, আমাদের নির্বাচনে যাব না, তারপরেই আবার বলে যে রমজানের আগে নির্বাচন হতে পারে। এটা বলার পরেও আবার বলে যে না, পরের দিনই আবার কথা উল্টায় ফেলে, আবার বলে যে আবারও বিচার সংস্কার, বা এরপরে নতুন সৃষ্টি করলো পিয়ার পদ্ধতি। এই পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না। এই ধরনের কথা মানে হলো পায়ে পা দিয়ে যুদ্ধ করার মতো, ওই যে বাঘার আপনার হরিণের গল্পটার মতো, যে তুমি পানি ঘোলা করো নাই, তাতে কি তোমার বাবা করেছে, তোমার বাবা না করলে তোমার দাদাই করেছে। তো ওইভাবে যে কোনো ভাবে হোক তারা নির্বাচনে যেতে চায় না। এই কারণে যে এখন তো জামাত সরকারের সাথে আছে, জামাত যে ফ্যাসিলিটিস ভোগ করছে, জামাত যদি জেনুইনলি ক্ষমতায়ও যায় রাষ্ট্রীয়, এই ফ্যাসিলিটিস জনগণের দায়িত্ব নিয়ে যে এই ফ্যাসিলিটিস, অন্যায় ফ্যাসিলিটিস ভোগ করতে পারে না। আপনি বলেন তাদের জন্য আইন একরকম আর সাধারণ মানুষের জন্য আইন একরকম, তাদের জন্য আইন একরকম, ছাত্র দলের জন্য আইন একরকম, তারা এটা বানায়। তারা ক্যাম্পাসে বসবাস করছে, তারা ক্যাম্পাসে রাজনীতি করছে, তারা আবার মধ্যরাতে ক্যাম্পাসে ছাত্র দলের বিপক্ষে আন্দোলন করছে। এই অবস্থা একমাত্র জামাতের দ্বারাই সম্ভব। ধন্যবাদ। এখন আমি আসি, আপনার সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ কলকাতায় বসে তারা পার্টি অফিস খুলেছে এবং বাংলাদেশে তারা ওইখান থেকেই রাজনীতি নিয়ন্ত্রণ করবে, অথবা বাংলাদেশে যে কোনো মুহূর্তে তারা প্রবেশ করতে পারে, এই ধরনের ইঙ্গিত একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখেছি আমরা। এই ব্যাপারে আপনার
মতামতটা কি বলেন? দেখেন, আওয়ামী লীগ এমন একটা দল, আওয়ামী লীগকে তো কেউ পালিয়ে যেতে বলে নাই। আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগের তো দেশে আসতে বাধা নাই, দেশে আসুক, বিচারের মুখোমুখি হোক, আমরা তো এটাই চাই। এই সরকার কি বলে আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসবে, আওয়ামী লীগ এসে পড়বে, যে কোনো সময় আসতে পারে, এই ভয়টা কাদেরকে দেখায়? 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সবসময় বাংলাদেশকে বাংলাদেশ মনে করে না, আওয়ামী লীগকে বাংলাদেশ মনে করে, যে কারণে সমস্ত বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগকে ঠাঁই দিয়েছে। শুধু ঠাঁই দেয় নাই, অফিস পর্যন্ত করার আপনার সুযোগ দিয়েছে। এবং আমরা শুনেছি যে লক্ষাধিক লোক এখন ওই পারে থাকে আপনার আওয়ামী লীগের, তো যারা তাদের কিনা ভিসা লাগে না, তাদের ভিসা লাগে না, তারা ওখানে গিয়ে আপনার মিটিং করছে, মিছিল করছে, কথা বলছে, এইখানে আপনার সরকারের বিরুদ্ধচারণ করছে, দেশের বিরুদ্ধচারণ করছে, দেশ বিরোধী কর্মকাণ্ড করছে। এই জিনিসগুলো, এটা রাষ্ট্রের কথা বলে না, রাষ্ট্রের জন্য এটা কোনো শুভ কাজ না আওয়ামী লীগ যা করছে। তো আমরা মনে করি যে ভারত যদি মনে করে যে আমরা প্রতিবেশী রাষ্ট্র, তার আমাদের সবাই মানে বাংলাদেশ, তাহলে তার বিবেক জাগ্রত হোক, এটা আমরা আশা করব। আওয়ামী লীগকে ওই সুযোগ দিবে না, অন্যায় সুযোগটা। ন্যায়ের মধ্যে থাকলে আমাদের অসুবিধা নাই। যেখানে যে আওয়ামী লীগকে সে পৃথিবীর সমস্ত দেশে গছানোর চেষ্টা করেছে শেখ হাসিনাকে, তাকে কেউ জায়গা দেয় নাই, কিন্তু ভারত তাকে কিন্তু ফেলে দেয় না জায়গা। শুধু জায়গায় করে দিয়েছে তা না, এখন কিন্তু এখানে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে, আপনার কি বলে ফেসবুক গ্রুপ হচ্ছে, তারপরে টুইটার গ্রুপ হচ্ছে, বিভিন্ন ইনস্টাগ্রাম গ্রুপ হচ্ছে, বিভিন্ন গ্রুপ বানিয়ে তারা গ্রুপ বানিয়েই ক্ষান্ত হচ্ছে না, তারা অর্থ এখান থেকে উপার্জন করছে, এখানে চাঁদা তুলছে, এই অসৎ কর্মকাণ্ডগুলো পরিচালনা করার জন্য ব্যবস্থা করছে। এই জিনিসগুলোর সুবিধা দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু তারা তো এর আগেও একবার দিয়েছে, সে সময় তো বাংলাদেশে তারা আন্দোলন সংগ্রাম করেছে, একটা প্রবাসী সরকারও করেছে। সেটার সাথে এটার দুইটার মধ্যে তফাৎটা কি মনে করেন আপনি? দেখেন, দুইটার মধ্যে তফাৎটা শুধু সময়ের, এবং তখনকার একটা গাছ লাগিয়েছিল, চারা গাছ ছিল, তখন দেখভাল করেছে একরকম, আর এখন এখানে পরিপূর্ণ ফলদান বৃক্ষ রূপান্তরিত হয়েছে। সব ফলগুলো বছরে বছরে পাশের দেশ নিয়ে গেছে। এখন সেইটার জন্য আপনার মনে করেন বীজ হিসেবে শেখ হাসিনাকে নিয়েছে, তার লোকজনদের নিয়েছে, আবার নতুন করে ফল লাগাবে, গাছ লাগাবে, পানি ঢালবে, সেটার জন্য তারা ব্যবস্থা করছে। এবং ভারত এইখানে তার সুদৃষ্টি আমরা দেখছি না। ভারত কারণে অকারণে ওইখানে প্রপাগান্ডা চালাচ্ছে, বিভিন্নভাবে তার মিডিয়া দিয়ে চালাচ্ছে যে বাংলাদেশের এই অবস্থা, সেই অবস্থা, খারাপ অবস্থা, জঘন্যতর অবস্থা, সবকিছুতে ব্যর্থতার অবস্থা। এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধানোর খুব করে চেষ্টা করা হয়েছিল ভীষণভাবে, অনেকটা পেরেও গেছিল যদি না জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত ওই মুহূর্তে না হতো। তো এই কাজগুলা ভারত যেটা করছে, এটা খুবই দুঃখজনক। ভারত যদি শুধু তার 7 সিস্টারকে টিকিয়ে রাখার জন্য এটা করতো, আমরা হয়তো অত মাইন্ড করতাম না। কিন্তু ভারত বাংলাদেশকে শোষণ করার জন্য এই কাজগুলো করছে, যেটা আপনার স্বাধীনতার পরে যখন আমরা খুশি হয়েছিলাম, ভারত আমাদের পাশে ছিল, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা যুদ্ধ করেছি, আমরা অনেক হতাহতের মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি যে আমাদের লাভের চেয়ে ভারতের লাভ বেশি হয়েছে। কি সুদূর প্রসারী লাভ, কি সাথে সাথে বর্তমান লাভ, ভবিষ্যৎ লাভটা যেমন অনেক বেশি ছিল, বর্তমান লাভও তাদের কম ছিল না। তারা একটা বৃহৎ রাষ্ট্রকে ভেঙে টুকরা করে দিয়ে তাদের এখানে, যেমন ধরেন বাংলাদেশ থেকে তখন যে জিনিসগুলো, অস্ত্র থেকে শুরু করে সবকিছু, যে ভালো ভালো যা জিনিসপত্র ছিল, সব তারা লুট করে নিয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে বাংলাদেশে যখন ৭৪-এর দুর্ভিক্ষটা হয়, তার আগে কিন্তু বিশ্বের অনেক দেশ একটা নতুন রাষ্ট্র হিসেবে তাদেরকে সহযোগিতা করেছিল আমাদেরকে, কিন্তু সেই সহযোগিতাটা আমরা পাইনি, যেটা পাশের দেশ নিয়ে গিয়েছিল। আর এখন এই 15.5 বছর তো যাচ্ছে তাই করে বাংলাদেশটাকে শোষণ করলো, এবং বাকিটা শোষণ করার জন্য, তার 7 সিস্টারই মেন জিনিস না, বাকিটা শোষণ করার জন্য এখন যে অপরাজনীতিটা তারা চালাচ্ছে। তো এই অপরাজনীতি যদি কন্টিনিউ করে, তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে যদি বাংলাদেশে প্রবেশ করতে চায়, সেক্ষেত্রে তো আপনার এইটা ঠেকাতে গেলে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন হবে না?
সেই ক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা কেমন? দেখেন, এই প্রস্তুতিটা, আমাদের তো প্রস্তুতি আছেই, আমরা তো যে কোনো সময় যেটাই করতে পারবো, কিন্তু দলীয় সব দলের একত্র হওয়া, ছোট হোক বড় হোক মাঝারি হোক যেটাই হোক, একটা দল, এইখানে বিভেদ থাকা চলে না, অন্তত পক্ষে সার্বভৌমত্বের প্রশ্নে। যেটা আমাদের সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে আপনারা যদি এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন তাহলে কিন্তু আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে। এবং আমরা কয়েকদিন পরে কিন্তু এরকমই দেখেছিলাম। আমরা দেখেছিলাম আমাদের চট্টগ্রামের বন্দর নিয়ে যাওয়া হচ্ছিল, সেন্ট মার্টিন একরকম সমস্যা করছিল, মানবতার কি আপনার করিডোর, মানবিক করিডোর প্রায় দিয়ে দেওয়া হয়েছিল, যেটা পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছিলেন যে এটা দেওয়া হয়ে গেছে। তারও 1 মাস পরে আপনার নিরাপত্তা উপদেষ্টা উনি বলেছিলেন যে না, দেওয়া হয় নাই, যখন সমস্ত বাংলাদেশ ফুঁসে উঠেছিল তখন বলেছিলেন। এবং এই যে এরপরে আপনার জাতিসংঘের যে অফিস, মানবিক অফিসটা হলো, এটা কিন্তু আমরা কিছুই জানলাম না, হঠাৎ করে শুনলাম যে এটা হয়ে গেছে। অথচ এইটার অতীত যদি আমরা ঘাটি, 16টা দেশে এই ধরনের ঘটনা ঘটেছিল, 16টা দেশের কারোরই কিন্তু ইতিহাস ভালো কিছু বলে নাই। তো বাংলাদেশের কি হবে জানি না, ওগুলা যুদ্ধ বিগ্রহ দেশ ছিল, বাংলাদেশ তো যুদ্ধ বিগ্রহের কোনো দেশ না, তাহলে কেন বাংলাদেশে মানবিক অফিসটা বানাতে হলো বাংলাদেশে? এই প্রশ্নের জবাব বর্তমান সরকার যেমন দিতে পারবে না, এবং বর্তমান সরকার কতটুকু এইটার অর্ডার দেওয়ার ক্ষমতা রাখে সেটাও উনি জানেন কিনা আমরা জানি না। কারণ উনি অনির্বাচিত সরকার, এইগুলো কাজগুলো সব নির্বাচিত সরকারের। তাও কোনো একটা নির্বাচিত সরকার এককভাবে এটা করতে পারে না, এটার জন্য জাতীয় ঐক্যের ডাক দেওয়া দরকার সবারই। উনি জাতীয় ঐক্য তো দূরের কথা, কোনো দলের সাথে কথা বলেন নাই, ব্যক্তি কারোর সাথে কথা বলেন নাই। তাই এইটা আমাদের জন্য খুব ভালো লক্ষণ না। কিন্তু চিফ অ্যাডভাইজার কিন্তু তার বক্তব্যে এই ধরনের ফ্যাসিস্ট যাতে ফিরে আসতে না পারে এ কারণে তিনি একটা ঐক্যের ডাকও দিয়েছেন এই তার সর্বশেষ ভাষণে। এটা ঐক্যের ডাক উনি দিতেই পারেন, এবং এই ব্যাপারে বিএনপি যে ঐক্যের বিশ্বাসী, আমি জানি যে আর কেউ না গেলেও বিএনপি যাবে এবং সব সময় যাচ্ছে। এর আগেও উনি 2 বার আরো ডেকেছেন, সব দলই গিয়েছে। তবে ওনাকেও বলবো যে এখন কিন্তু কিছু কিছু দল বলা শুরু করেছে, উনি কেন ডাকেন, কিসের জন্য ডাকেন, এটা ক্লিয়ার না করলে ফিউচারে যাবেন না। তো ওনাকে আগে ক্লিয়ার করতে হবে এবং ওনাকে নিরপেক্ষ থাকতে হবে, চরম নিরপেক্ষ থাকতে হবে। কারণ ওনার কোনো রাজনৈতিক দলের উনি চিফ অ্যাডভাইজার না, উনি অনির্বাচিত সরকারের ইন্টারিম গভর্নমেন্টের উনি চিফ অ্যাডভাইজার। এই কথাটা ওনাকে ভুললে চলবে না, আমরা এটাই মনে করি। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই অতিথির মুখ থেকে বেশ অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম এবং কথা শুনলাম। আশা করি আমরা এই অনুষ্ঠান আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।